নমস্কার, প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের জীবন হচ্ছে প্রবাহমান নদীর মতন, যেখানে কখনো কখনো চড়াই উতরাই পার হতে হয়। যে নদী কখনো উত্তাল থাকে, কখনো শান্ত, কখনো পাহাড়ের মধ্যে দিয়ে যায়, বা কখনো আমরা দেখেছি যে একদম সাধারণ মানে প্লেন ল্যান্ডের ওপর দিয়ে যায়। অর্থাৎ আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে যে আপনি হয়তো কখনো ভীষণ ভালো আছেন, কখনো খুব খারাপ আছেন। আসলে গ্রহ নক্ষত্রের অবস্থান যেভাবে থাকে আপনার জীবনে, ঠিক সেভাবেই কিন্তু আপনি চালিত হন। সেই কারণেই বলে মানুষ ঘোরে গ্রহের ফেরে। আর তাই যদি একটু আগে থেকে বা আমরা একদম প্রাথমিক অবস্থা থেকে, মানে একেবারে একটু শিশু অবস্থা থেকে যখন একটু বড় হচ্ছে, সেই সময় আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে জেনে নিয়ে একজন সুদক্ষ জ্যোতিষ ব্যক্তিত্বের হাত ধরে, তাহলে আমরা যেই খারাপ জায়গা আছে বা ভালো জায়গা আছে সেগুলো সম্বন্ধে আমরা একটু জেনে নিতে পারি, এবং সেই মতো কিন্তু আমরা নিজেদেরকে সুরক্ষা করার কিছু ব্যবস্থা করতে পারি। কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী যেখানে অশুভ জায়গা রয়েছে, সেই অশুভ জায়গা থেকে রক্ষা করার জায়গাগুলো কিন্তু আমাদের শাস্ত্রে বলা আছে। আর সেই কারণেই আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের সেই বিশেষ জায়গাগুলো নিয়ে আলোচনা করব, যে কোনখান থেকে আপনারা ভালোভাবে আপনার দিনটাকে, মানে আপনার একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যেতে পারেন, আর কখন আপনাদের সময়টা খারাপ যাবে। আর সেই বিস্তারিত আলোচনায় আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব, যার কথা আপনারা শুনেছেন যে শুধুমাত্র একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বই নন, তাছাড়াও কিন্তু জ্যোতিষটা কিন্তু তার রক্তেই রয়েছে। মানে একটা জ্যোতিষ কেন্দ্রিক পরিবেশ নিয়ে তিনি বেড়ে উঠেছেন, অর্থাৎ তার যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু একেবারে ধরে নিতে পারেন যে অথেন্টিক, এবং একদম যার ওপরে আপনারা চোখ বুঝে নির্ভর করতে পারেন। সেটা বলার দরকার নেই, সেটা নমস্কার, সেটা আর কি যারা আসবে তারা নিজেরাই জানে বা বুঝতে পারবে, সেটা মানে বলে দরকার নেই। জিনিসটা আসুক তারা, এদের নিজেরা যারা আসে আমার কাছে তারা ব্যাপারটা মোটামুটি বোঝে যে কিভাবে আমি তাদেরকে সময় দিয়ে বা কিভাবে কি করি। আমার কাছে এই যেমন আজকে আমি একজনকে দেখছিলাম, মানে সে বিভিন্ন জায়গায় গেছে, আমি আর নাম বলছি না কোথাও কোথাও গেছে, তো সেখানে গিয়ে সে দেখেছে যে জাস্ট 2 মিনিটও টাইম দেয়নি তাকে বলেছে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে এখানেই যে এইটুকু সময়ের মধ্যে কিভাবে, মানে আমার একটা ছক খুলতে গেলেই তো আমার 1 থেকে 1.5 মিনিট লেগে যাবে। একটা ছক যদি আমাকে কম্পিউটারে ইয়ে করতে হয়, সেক্ষেত্রে 2 মিনিটের মধ্যে সে দেখে কিভাবে তাকে বলে দিচ্ছে যে তার এই প্রবলেম, মানে ঠিকমতো ক্যালকুলেশনটাই তো হচ্ছে না। তো সেই কারণে দিদি যেমন বলছিল, মানে ডিটেলসে সেগুলোকে দেখে তারপরে বিচার করতে হবে। তো সেই কারণেই মানুষ ভোগে, প্রতিকার করিয়েও কোনো ফল পায় না, এই একটাই কারণে। এই আজকে যে এসেছিল আমার কাছে, তাকে আমি এই একই জিনিস দেখলাম, মানে তার বহু জায়গায় প্রতিকার করিয়েছে, করানোর পরেও মানে তার কিন্তু যা যা প্রবলেম সেগুলো আরও বেড়ে গেছে। সেগুলো তো ইয়ে তো হয়ইনি, উল্টে আরও বেড়ে গেছে। এবার আমাকে দেখালো, এবার আমি দেখলাম যে তার যা যা কাটিয়েছে কিছুই সেগুলো ইয়ে হয়নি, কারণ মেন সমস্যাটাই ধরতে পারেনি কি কারণে হচ্ছে। তার কিছু বাইরের থেকে কিছু এক্সটার্নালি ক্ষতি করা আছে। এবার তাকে হচ্ছে বিভিন্ন রকম মহামৃত্যুঞ্জয় কবচ এই সেই অনেক কিছু দিয়েছে, কিন্তু এগুলো কাজ করবে কেন? তার তো নেগেটিভ যে প্রভাব রয়েছে বাইরের যে এক্সটার্নালি, তাকে জিনতন্ত্র একটা করা হয়েছে, তাকে বান মারা হয়েছে বিভিন্ন রকমভাবে, তাকে কিন্তু মানে তার ফ্যামিলি থেকেই এই ডিস্টার্বগুলো করে দিয়েছে। তা আগে সেগুলোকে তো কাটাতে হবে, তবে গিয়ে তো আমি যাই রেমেডি কাজ করবে। না হলে কী হবে, সেগুলো না কাটিয়ে যদি রেমেডি দেয় তখন রেমেডিটাকেও নষ্ট করে দেবে। তো এই জিনিসটা মানুষ বোঝে না, মানে বাস্তুর ক্ষেত্রেও যেমন হয়, এবার মানুষের ক্ষেত্রেও এইরকম একই রকম জিনিস, যে বাইরে থেকে যদি কোনো রকমভাবে এক্সটার্নালি কিছু এফেক্ট করা থাকে সেইটাকে আগে কাটাতে হবে। না হলে কিন্তু আপনি যতই রেমেডি করুন সেগুলো নিয়ে কোনো কাজ হবে না, সেগুলো সব কিন্তু মানে আবার নষ্ট করে দেবে, যেহেতু আপনার উপর ওই নেগেটিভ প্রভাবটা রয়েছে। সেই কারণেই মানে ঠিকঠাক করে বিচারটা করা খুব দরকার। এবার আমি একটা প্রতিকার করতে গেলে তার কিন্তু আমি স্ফুট বিচার, দ্বাদশ অবস্থা যে বিচার, অষ্টবর্গ, দশবর্গ বিভিন্ন রকমভাবে আমি তার ডিটেলসে ঢুকি, যাতে মানে ভবিষ্যতে তাকে আর এই সমস্যাটা কোনোভাবে প্রবলেম না দেয় বা অন্য কোনো সমস্যা যাতে প্রবলেম না দেয়। যতটা সম্ভব মানে ডিটেলসে গিয়ে একদম গোড়া থেকে সমস্যাটাকে সমাধান করি, যাতে কিন্তু মানে এই সমস্যাটা তার
পার্মানেন্টলি একদম রিমুভ হয়ে যায়, কোনো দিনই যাতে না আর ফিরে আসতে পারে। কিন্তু অনেকে কি হচ্ছে, রেমেডি করাচ্ছে, 2 দিন ভালো থাকছে, আবার 3 দিনের দিন সে একই অবস্থা। বহু জায়গায় করিয়েও হচ্ছে না, কারণ কি সেক্ষেত্রে মানে তারা পার্মানেন্ট প্রতিকারটাই হচ্ছে না, তার একটা টেম্পোরারি জায়গা একটা ঠিক হচ্ছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, যদি নিজেরা আপনারা বোঝেন তাহলে আপনাদের ঠকার জায়গাটা কমে যাবে। আর যদি এগুলো আমি যে এত করে বলি বা করি চেষ্টা করি, যারা শোনেন তারা অবশ্যই সেটার ফল পাচ্ছেন, আর যারা শুনছেন না তারপরেও আপনারা যেভাবে মানে জিনিসগুলো দেখেও দেখছেন না বা ঠকছেন, তাদের আর কিছু করার নেই, কারণ তারা নিজেদের ভাগ্যের দোষে নিজেরা করছেন। অনেকেই আছে তারা মুখ ফুটে বলতেই পারে না, যত জায়গায় গেছি এমন ঠকেছে তারা বলতেই পারছে না। কেন? তারা এই সমস্ত জিনিসগুলো বলার পরেও তারা সেগুলোকে আমল দেয়নি, তারা সেগুলোর পরেও বিভিন্ন রকমভাবে মানে গেছে, এই কথাগুলোকে তারা কানে নেয়নি, তারপরেও তারা ভেবেছে এরকমভাবেই হবে হবে, গেছে সঙ্গে সঙ্গে প্রতিকার দিয়ে দিয়েছে। কিন্তু এভাবে তো হয় না, এই জিনিসটাই মানুষকে বুঝতে হবে, তাহলে আপনাদের এই জ্যোতিষের প্রতি আস্থাটাও থাকবে এবং আপনাদের সেই সঠিক প্রতিকারটাও হবে। তো আজকে কিছু মানে যোগ, বিশেষ করে খারাপ যোগ যেগুলো আমাদের লাইফে, মানে আমরা বিভিন্ন সমস্যায় ভুগি, আর্থিক বলুন, শারীরিক বলুন, পারিবারিক বলুন, বা সন্তান নিয়ে বিভিন্ন রকম সমস্যা, শত্রুতা, ভাগ্যের পরিহাস, মানে আমরা বিভিন্ন রকম শুভযোগ নষ্ট হয়ে যাচ্ছে, করতে পারছি না, মানে আমার থেকে কম খেটেও দেখছি যে এগিয়ে যাচ্ছে কেউ, কিন্তু আমি তার থেকে 10 গুণ বেশি খাটছি, কিন্তু আমি সেই জায়গায় পৌঁছতে পারছি না। তো এই যে বিভিন্ন রকম প্রবলেম, এগুলো কিন্তু আমাদের এক ছকের মধ্যে বিভিন্ন গ্রহের পজিশন, জন্ম সময় যে সমস্ত জায়গায় ছিল সেগুলোর একটা প্রভাব পড়ে, খারাপ দশা অন্তর্দশা আসছে সেইগুলো একটা ভোগায়, বাইরে থেকে কিছু এক্সটার্নাল এফেক্ট বা শত্রুতা, এগুলোও কিন্তু আমাদের এইভাবে ভোগায়। তো আজকে আমরা দেখব সেই ধরনেরই কিছু ইম্পর্টেন্ট কিছু যোগ, যেগুলো আমাদের মানে লাইফে যদি থাকে বা আমাদের ছকে যদি থাকে, তাহলে আমাদের জীবনটাকে কিন্তু মানে শেষ করে দিতে পারে। তো এই জিনিসগুলোকে একদমই অবহেলা করবেন না। তো এই রকম কিছু যোগের মধ্যে যেমন ফার্স্ট আমরা বলতে পারি যে শাপিত দোষ বা শ্রাপিত দোষ, 2 রকম নামেই ডাকা হয়। সেটা কি? অনেকের প্রবলেমের আমি দেখছি মেইন একটা কারণ কিন্তু এটা, এই শাপিত দোষ কিন্তু একটা মানে খুব বড় জায়গা নিয়ে রয়েছে মানুষের জীবনের সমস্যার জন্য। আপনার সমস্যা কিছুতেই সারছে না, কেন? দেখতে পাওয়া যাবে হয়তো শাপিত দোষ রয়েছে। তো শাপিত দোষটা কি? শাপিত দোষ হচ্ছে শনি বা রাহু, শনি এবং রাহু মানে দুজনেই যদি একত্রে আপনার ছকের কোনো ঘরে বসে থাকে, শনি রাহু দুজনেই একই ঘরে বসে আছে, দ্বাদশ যে ঘর আছে আমাদের 1 থেকে 12টা ঘর, সেই মেষ থেকে মিনের মধ্যে যে কোনো একটা ঘরে আপনার ছকে মানে জন্ম সময়ের ছক, যেটা জন্ম ছক, সেখানে যদি শনি আর রাহু একত্রে বসে থাকে, তাহলে কিন্তু এই শাপিত দোষ বা শাপিত দোষ তৈরি হয়। তো এই শাপিত দোষ কি করে সেটা আমাদের দেখতে হবে। এটার নাম কেন শাপিত দোষ? এটার নাম হচ্ছে একটাই কারণ, যে আমাদের শাস্ত্র মতে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের কর্মফল পূর্বজন্মের, সেইখান থেকে কিন্তু এই জিনিসটা তৈরি হয়, অথবা তার পূর্বপুরুষদের কোনো রকম মানে কৃতকর্ম, পাপ কর্ম বা কিছু খারাপ কাজের জন্য বংশ পরম্পরায় কিন্তু এটা চলে আসে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো শাপিত দোষ থাকে, সেটা এমন নয় যে শুধু আপনাকেই ভোগাবে, সেটা কিন্তু আপনার নেক্সট জেনারেশন, তার পরের জেনারেশন, মানে জেনারেশন পর জেনারেশন ভোগাতে পারে যদি সেটাকে ঠিকমতো প্রতিকার না করা হয়। এইগুলো কিন্তু বুঝতে হবে। তো শাপিত দোষ থাকলে তাকে সব দিক থেকে সমস্যা করবে, এবার কোন ঘরে বসে আছে সেটার উপর ডিপেন্ড করবে। যদি ঠিকমতো কাটানো যায় আপনি কিন্তু ভালো জায়গায় দাঁড়াবেন। একজন যেমন আমার কাছে এসেছিল, শনি রাহু তার পঞ্চমে বসে আছে, অর্থাৎ শাপিত দোষ তার 5ম স্থানে, কি হবে? পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তো তাকে ছোটোর থেকে আর কি দেখানো হয়েছিল জিনিসটা, তো সেক্ষেত্রে সেটার প্রতিকার করা হলো। সে এখন কিন্তু মানে একজন ডাক্তার, সুপ্রতিষ্ঠিত ডাক্তার। কিন্তু এটা যদি প্রতিকার না করা হতো, ওর কিন্তু ক্লাস 10ও পাস করতে পারতো না। এইরকম কিন্তু জায়গা তৈরি করে আমাদের এই গ্রহগত কিছু সমস্যা, মানে সেটা যদি ঠিকমতোভাবে কেয়ার করে প্রতিকার করা হয়, তাহলে কিন্তু আপনাকে দারুণ জায়গায় পৌঁছে দিতে পারে, যদি ঠিকঠাক সময়ে হয়। অবশ্যই সময়টা ম্যাটার করবে, সেটা যদি ঠিকমতো সময়ে করা যায় আপনাকে দারুণ ফল দিতে পারে সেটা। আর যদি ঠিকমতো সময় না করা হয় আপনার জীবনটা শেষ করে দেবে, সে আর কিছু করা যাবে না, মানে সে উঠে দাঁড়াতেই পারবে না, এমন যুগ। তো সেক্ষেত্রে যে ঘরে থাকবে সেই ঘরের ফলটাকে নাশ করে। যেমন 1ম স্থানে যদি থাকে,
তার শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ডভাবে ভোগাবে। শরীর স্বাস্থ্যর কারণে তার সমস্ত কিছুতে বাধা, পড়াশোনা বলুন, কর্মজায়গা বলুন, সব জায়গাতেই তার ডিস্টার্ব হবে যদি প্রথম স্থানে শনি আর রাহু বসে থাকে। দ্বিতীয় স্থানে থাকলে তার প্রপার্টি নিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা, মানে প্রপার্টি তাকে বঞ্চিত হবে বা টাকা পয়সা ঠিকমতো রাখতে পারবে না, বাবার সম্পত্তি, পিতৃ সম্পত্তি কিছু পেতেও সমস্যা হবে, বঞ্চিত হবে, সে নিজের প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। তৃতীয় স্থানে যদি থাকে তার বুকের সমস্যায় কিন্তু ভোগাবে, সঙ্গে তার কিন্তু মানে ভাই বোনদের সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো থাকবে না, ভবিষ্যতে জায়গাটা প্রবলেম করবে, শত্রুতার জায়গা তৈরি করবে, মানসিকভাবে তাকে ডিস্টার্ব করে দেবে। চতুর্থ স্থানে যদি থাকে, চতুর্থ স্থান আমাদের বাড়িঘর, প্রতিবেশী, এই ধরনের জায়গা বা মায়ের স্থান, এগুলো নিয়ে কিন্তু দেখা হয় চতুর্থ স্থান। তো এইসব জায়গায় যদি বসে থাকে তাহলে কি হবে, তার মায়ের জায়গা কিন্তু খারাপ করবে, মাতৃস্থান খারাপ করে দেয়, অর্থাৎ মায়ের আয়ু কমিয়ে দেয় বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না, বন্ধুবান্ধব খারাপ করে, বন্ধুবান্ধব ভুল পথে নিয়ে যায়, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে বিভিন্নভাবে প্রবলেমে ফাঁসবে। আর বাড়িঘর বাস্তুদোষ প্রবলভাবে থাকবে, যেটা মানে তাকে দিনে দিনে শেষ করে দেবে, তার আর্থিক জায়গা, শারীরিক, সামাজিক সমস্ত কিছু জায়গা কিন্তু সব শেষ করে দেবে যদি চতুর্থ স্থানে এরকমভাবে বসে থাকে তার শনি রাহু বা এই যে দোষটা থাকে। তো এই গেল মানে মোটামুটি এরকম 12টা ঘরের তো আমরা জানি মোটামুটি দ্বাদশ ঘর অবধি এই যে প্রভাবগুলো থাকে। তো এই শনি রাহুর প্রতিকার তাহলে করতে হবে। তো সেটা দেখার জন্য আগে দেখতে হবে আপনার দ্বাদশ অবস্থায় শনি আর রাহু কিরম ভাবে আছে বা কোন ভাবে আছে, সেটা জানতে গেলে আপনাকে স্ফুট বিচারের আশ্রয় নিতেই হবে। যদি স্ফুট বিচারের আশ্রয় না নেওয়া হয় তাহলে কিন্তু প্রতিকার সম্পূর্ণ ভুল হবে। তো সেক্ষেত্রে আপনারা দেখে নিন কে স্ফুট বিচারটা করছে, করে আপনার জায়গাটা ঠিক করছে নাকি। যদি না হয় তাহলে কিন্তু আপনার সেই সমস্যা সারবে না, এটুকু আপনাকে আমি বলে দিচ্ছি। তো এই জিনিসগুলো যেগুলো বলছি, এই ছোটো ছোটো পয়েন্ট, এগুলো কিন্তু খুব নোট করে রাখবেন, কারণ এই জিনিসগুলো যদি আপনারা দেখতে পারেন যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, যে আপনার প্রতিকার করার সময় সে কী কী দেখছে, কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্ব দিচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ সেখানে আপনার ফল পাবেন। দেখুন, ফল পেতে গেলে দুরকম জিনিস লাগে। এক, যে করছে সে কতটা ঠিকঠাকভাবে ডায়াগনোসিস করছে জায়গাটাকে, যে কি প্রবলেম হয়েছে, আর যাকে দিচ্ছে তার ভক্তি বিশ্বাস, সেটা হচ্ছে ম্যাটার করে। যদি বিশ্বাস ভক্তি না থাকে তাহলে কিন্তু এসব জিনিস করাবেন না, কোনো ফল পাবেন না। যদি 100% বিশ্বাস ভক্তি থাকে তবেই করাবেন, ফল পেতে বাধ্য, এটুকু আপনাকে আমি বলে দেবো, আপনি ফল পাবেনই। তো সেইভাবেই কাজ হয়। তো এই গেল মোটামুটি আমাদের যে শনি রাহু একত্রে বসে থাকলে কি হয় শাপিত দোষ, সেটা কেন হচ্ছে। এবার এই দোষটা মানে আপনার পূর্বপুরুষের থেকেও আসতে পারে, অথবা আপনার কোনো পূর্বজন্মের কর্মফলের থেকেও আসতে পারে। কারণ আমরা জানি যে শনি কর্মফলের ওপর আপনাকে ফল দেয়, আপনি কেমন কর্ম করছেন, ইয়ে করছেন, তার ওপর ডিপেন্ড করে সে কিন্তু আপনাকে লাইফে বিভিন্ন রকম জায়গা তৈরি করে। তো এই কর্মফল কেমন করছেন, কী করছেন, সেটা একটা ম্যাটার করবে। সঙ্গে এটা যদি ঠিকমতো না প্রতিকার করা হয়, আপনার সন্তান বলুন, তার সন্তান বলুন, মানে জেনারেশনের পর জেনারেশন কিন্তু এটা ভুগবে। তখন কিন্তু জায়গাটা মানে খুব কঠিন জায়গায় চলে যায়, মানে তারাও দাঁড়াতে পারবে না কোনোভাবে, সেরকমভাবে তাদেরও বিভিন্ন রকম সমস্যা নিয়ে চলে আসবে। তো এইটাকে একদমই অবহেলা করবেন না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু দোষ, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের খুব মানে সচেতন হওয়া উচিত এটাকে নিয়ে। সেকেন্ড আসছি আমি মহারিষ্ট দোষ। মহারিষ্ট দোষ কি বলছে? মহারিষ্ট কথাটা থেকে বোঝা যাচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ, একটা খুব বড় একটা যে দোষ, সেই জন্য জিনিসকে বলা হচ্ছে মহারিষ্ট। যে কোনো কিছুকে বড় হলে সেটা কি বলে? মহান, তাই তো? সেই জায়গা থেকে আসছে, মানে যে দোষটা মানুষের জীবনে মানে প্রচণ্ডভাবে এফেক্ট ফেলে। তো সেই দোষটা, এটা কাকে বলা হচ্ছে? একটা ছক যদি বিচার করতে হয়, ফার্স্টেই কিন্তু দেখা উচিত যে শনি আর রাহু কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে। যদি আমরা জানি কি শনি তৃতীয়, সপ্তম আর দশম ঘরে দৃষ্টি দেয়, পূর্ণ দৃষ্টি, সেরকমই রাহু কি করে 5, 7, 9, 12 এই ঘরগুলোতে দেয়, আমরা জানি। তো এই যে রাহু 4টে ঘর, শনির 3টে ঘর দৃষ্টি দিচ্ছে,
যদি কোনো এমন একটা ঘর কমন পাওয়া যায়, একটা কি দুটো যাই হোক, মানে যেখানে শনি রাহু একত্রে দৃষ্টি ফেলছে, তাহলে সেক্ষেত্রে তার ছকে কিন্তু মহারিষ্ট দোষ তৈরি হয়। তো এই মহারিষ্ট দোষও কিন্তু আপনার লাইফকে বিভিন্নভাবে ভোগায়। এই মহারিষ্ট দোষের একমাত্র প্রতিকার কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ। এই মহারিষ্ট দোষের এইটা অনেকেই বলে যে মহামৃত্যুঞ্জয় কবচ নিয়ে শুধু মানে আয়ুস্থান ঠিক হয়, তা নয় কিন্তু। মানে মহামৃত্যুঞ্জয় কবচ মানে অ্যাকচুয়ালি শনি রাহুর যে একত্র দৃষ্টি সেইটাকে কাটায়। তো সেই কারণেই মহামৃত্যুঞ্জয় কিন্তু এতটা গুরুত্বপূর্ণ। সে আপনার যদি কর্মস্থানে দৃষ্টি দেয়, আপনার কর্ম ডিস্টার্ব হবে। সে যদি আপনার বাস্তুর জায়গা দেয়, বাস্তু প্রবলেম, বাড়িঘর করতে পারছেন না, টাকা পয়সা সব আছে, তারপরেও বিভিন্নভাবে বাধা চলে আসছে, আটকে যাচ্ছেন। বা কোনো কর্মের জায়গায় প্রবলেম করছে, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, শনি রাহুর দৃষ্টি পড়ে আছে বলে, বন্ধুস্থান খারাপ করে দিচ্ছে, সন্তানকে নিয়ে ভুগছেন, পড়াশোনার জায়গা ডিস্টার্ব, বিভিন্ন কিন্তু সমস্যা কোন ঘরে শনি রাহুর একত্রে দৃষ্টি পড়ছে সেটার উপর ডিপেন্ড করবে। আর তার একমাত্র প্রতিকার কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ, তার কিন্তু অন্য কোনো প্রতিকার হয় না। এবার মহামৃত্যুঞ্জয় কবচ বিভিন্ন রকম অনেকেই আর কি বলে ইয়ে করে, সেক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয়। মানে সেটার কিছু নির্দিষ্ট প্রসেস রয়েছে, সেইভাবেই করতে হয়, না হলে কিন্তু সঠিক ফল পাবে না। এই যেমন একজন আমার কাছে দেখাতো, তার কি মাথায় এসছে, সে অন্য আরেক জায়গায় গিয়ে মহামৃত্যুঞ্জয় কবচ করিয়েছে। এবার আমাকে বলছে যে আচ্ছা আমি তো মহামৃত্যুঞ্জয় কবচ করিয়েছি, আমার কাছে নাকি একটু মানে খরচাটা একটু বেশি বলেছিলাম, সেই কারণে সে আরেক জায়গায় কমে পেয়েছে, গেছে। ঠিক আছে, বেশ ভালো কথা। এসে আমাকে বলছে, মানে তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না মাঝখানে অনেকদিন, 6 মাস পরে বলছে যে আমার একটা ফোন করেছে হঠাৎ করে, বলছে আমার একটা মানে পা বাদ চলে গেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে। এবার সে আমাকে তখন বলেছে যে মহামৃত্যুঞ্জয় কবচ আরেক জায়গায় করিয়েছে বলেছিলেন। ঠিক আছে, এখন জিজ্ঞেস করেন আপনি তো মহামৃত্যুঞ্জয় কবচ করিয়েছেন, তারপরে এরকম হয়ে গেল? বলছে যে সেটাই তো বুঝতে পারছি না, আমি ওনাকে বললাম, উনি বলছেন সেটা নষ্ট হয়ে গেছে নাকি। মানে এই জিনিসটা কি নষ্ট হয়ে গেছে এরকমভাবে হবে না, ঠিক আছে, সেটা দেখে বুঝতে হবে। এক তো নষ্ট, দেখুন তাকে কি বলেছে, তাকে বলেছে লাল কারে পড়তে। এবং মহামৃত্যুঞ্জয় কিন্তু লাল কারে পড়া উচিত নয়, কারণ শনি রাহুর প্রতিকার তো, শনির শুভ রং হচ্ছে নীল, যদি নীল না পাওয়া যায় কালো। এই কারণে আমি বলেছেন যে একটা প্রতিকার ধারণ করতে গেলে কোন রঙের সুতোই বা কিসে পড়ছি সেটাও ম্যাটার করে যায়। এই যে যেহেতু উনি লাল কারে পড়েছেন, আর জিনিসটাও মানে সেইভাবেই করা হয়েছে, মানে সেটা ঠিকঠাক নয়, সেই কারণেই লাল কারে পড়েছেন বলে এমনি নষ্ট হয়ে গেছে। আর সেই লাল কার কিন্তু যে দিয়েছেন সেই পড়তে বলেছেন। তাহলে মানে আসলে আমাদের এই যে সাকসেসটা, ওটা একটা সামগ্রিক ব্যাপার। মানে শুধুমাত্র একটা কারণে আপনি কিন্তু কখনো সাকসেস পেতে পারেন না, এবং বিভিন্ন দিকগুলোকে দেখে তারপরেই কিন্তু জ্যোতিষার্ণব গৌরব আপনাদেরকে কোনো কিছু মানে হাতে তুলে দিচ্ছেন। মানে ধরুন মহামৃত্যুঞ্জয় কবচ যেটা নিয়ে আমরা আলোচনা করছি, তো সেটাই যদি হয়, সেটা নির্দিষ্ট যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু মেনে তারপরে আপনাকে দিচ্ছে, তারপরেই আপনি সঠিক ফল পেতে পারেন। অবশ্যই কোন দিনে করছে কি করছে সেটা ম্যাটার করবে। ধরুন অনেকেই যে অমাবস্যা আছে, অমাবস্যার দিনে মহামৃত্যুঞ্জয় কবচ করে দিচ্ছে, কিন্তু এটা কি জানেন অমাবস্যার দিনে করা উচিত নয়। মহামৃত্যুঞ্জয়ের জন্য সব থেকে শুভ তিথি হচ্ছে চতুর্দশী তিথি, অমাবস্যার আগের দিন, তো সেই দিনে করতে হয়। কিন্তু মানে ম্যাক্সিমাম মানে অ্যাস্ট্রোলজার যেটা করেন যে অমাবস্যার দিন, অমাবস্যাটা ভালো অমাবস্যা, ওই দিন করে নিন। এই করে তো আপনার কাজ হবেই না এমনি। এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে, তবে আর কি জায়গাটা ঠিক হবে। এই ধরনের যে দোষগুলো বললাম, এই মহারিষ্ট দোষ বা শাপিত দোষ, এরা যদি থাকে আপনার ছকে, তাহলে কিন্তু আপনার প্রোটেকশন পাওয়ারটা খুব কম হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল দিই, ধরুন দুজন বৃষ্টিতে ভিজছে, একজনের দেখা যাবে সেই বৃষ্টিতে ভেজার পরে ঠান্ডা লেগে গেল, জ্বর হলো, আরেকজনের দেখা যাবে কিছু সেরকম হলো না, নর্মালি হয়ে গেল। কেন? কারণ একজনের বডির ইমিউনিটি পাওয়ারটা বেশি, আরেকজনের ইমিউনিটি পাওয়ার কম। যার ইমিউনিটি পাওয়ার কম তাকে রোগটা ইজিলি ধরে নিচ্ছে, আর যার ইমিউনিটি পাওয়ার বেশি তাকে কিন্তু রোগ ছুঁতে পারছে না। তা আমাদের জন্মছকেরও কিন্তু সেরকম ব্যাপার আছে, যে আমাদের বৃহস্পতি, শনি, রাহু এরা যদি খুব ভালো পজিশনে থাকে বা ছকের মতো ভালো জায়গায় থাকে, তাহলে কিন্তু আপনাকে একটা ন্যাচারাল প্রোটেকশন কিন্তু প্রদান করে, যেটার কারণে আপনাকে কেউ কিন্তু ছুঁতে পারবে না। যত বড় শত্রুই হোক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি এই শনি, মঙ্গল বা রাহু, বৃহস্পতি এরা যদি কোনোভাবে ডিস্টার্ব হয়, এদের মধ্যে যে কোনো একটা গ্রহ বা 2-3টে গ্রহ যদি প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু যদি এতটুকু কেউ ক্ষতি করে আপনার লাইফে, সেটাও কিন্তু আপনার জীবনে মানে অনেক বড় একটা আকার ধারণ করে চলে আসবে, প্রচণ্ডভাবে সেটা ভোগাবে।
তো সেটার কারণ কিন্তু এটাই যে আপনার ন্যাচারাল যে প্রোটেকশন সেটা নষ্ট হচ্ছে। সেই রকমই প্রত্যেক যেমন বাস্তুরও যেমন ন্যাচারাল প্রোটেকশন থাকে, আপনার যে বাড়ি করেছেন বা যে ফ্ল্যাট সেটা যদি বাস্তু মেনে ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু তার নিজস্ব একটা ন্যাচারাল ক্ষমতা থাকে, সেও কিন্তু বাইরের বিভিন্ন অশুভ একে কিন্তু আটকে দেয়। আর যদি প্রবলেম হয়, এই যে যেমন বিভিন্ন বাড়িতে দেখবেন কিছু ভৌতিক কিছু কাণ্ড ঘটছে, অশরীর কিছু প্রবলেম হচ্ছে, হাওয়া বাতাস বিভিন্ন রকমের যে লাগে, তো সেরকম জিনিস যদি হয় তখন বুঝতে হবে যে আপনার বাস্তুটা কিন্তু দুর্বল হয়ে আছে, বাস্তুর যে ন্যাচারাল প্রোটেকশন সেটা কিন্তু নষ্ট হয়েছে। কেন? সেটার বিভিন্ন কারণ থাকতে পারে। যে জায়গায় বাড়িটা তৈরি সেই মাটির কোনো দোষ, বা বাইরে থেকে কোনো ক্ষতি করে মাটিটাকে নষ্ট করে দিয়েছে, বা আপনি কনস্ট্রাকশনে কিছু ভুল করে বাস্তু দোষ তৈরি করে ফেলেছেন, বা আপনার ছকে মঙ্গল প্রবলেম বা চতুর্থ স্থান ডিস্টার্ব কোনো রকমভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে, যে কারণে কিন্তু আপনার বাস্তুও কিন্তু দুর্বল হয়ে যাবে, সেও কিন্তু প্রোটেকশন দিতে পারবে না। সেই রকমই আপনার ছকে যদি বৃহস্পতি, রাহু, শনি, কেতু, মঙ্গল এরা যদি ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু আপনাকে মানে যত বড় শত্রুই হোক, যত বড় ক্ষতিই করতে চান, আপনার সেটা কোনো ছুতেও পারবে না, এরকম একটা জায়গা তৈরি করে। কিন্তু এই শাপিত দোষ আর মহারিষ্ট দোষ যদি কিছু কিছু খারাপ জায়গা আছে, যদি সেই জায়গায় বসে যায় তাহলে আপনাকে বাঁচাতে পারবে না, যে কোনো ইয়ে কিন্তু আপনার কাজে লেগে যাবে না, সেটাই কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে ভোগাবে। এবার আমি আসি আরেকটা যেটা প্রবলেম নিয়ে আসে আমাদের লাইফে মেনলি, সেটা হচ্ছে মাঙ্গলিক যে দোষটা, তাই তো? মাঙ্গলিক মানে মঙ্গল অর্থাৎ শুভ একটা নামও আসছে এটাতে, আবার এটাই কিন্তু আবার মাঙ্গলিক দোষও তৈরি করে। মঙ্গল যদি কোনো শুভ পজিশনে থাকে আপনার কিন্তু মঙ্গলময় জীবন, সেটা একটা ভালো জায়গা তৈরি করবে। সাহসী, তেজ, ভালো পজিশনে দাঁড় করানো, সমস্ত কিছু দিক থেকে কিন্তু মনের জোর সব দিক থেকে কিন্তু একটা সাপোর্ট দেয় মঙ্গল। বা বাড়ি ঘরের জায়গা, ধরুন আপনি বাড়িঘর করতেই পারছেন না, অনেকদিন ধরে চাকরি বাড়ি করছেন, টাকা পয়সা কামাচ্ছেন, সবই করছেন, কিন্তু হয় মনের মতো বাড়ি পাচ্ছেন না, নাহলে বিভিন্ন রকম কারণে বাড়ি করা বা বাড়ি কেনার জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ফ্ল্যাট কিনতে পারছেন না, বিভিন্ন কিছু না কিছু বাধা চলে আসছে। বুঝতে হবে আপনার বাস্তুর জায়গায় কিছু প্রবলেম হয়েছে, অথবা এক্সটার্নালি কিছু করে আপনার জায়গাটাকে বেঁধে রাখা আছে। তো তখনই কিন্তু এরকম প্রবলেমগুলো হয়, যে হওয়া কাজও হতে দিচ্ছে না, কিংবা কোনো অশুভ যোগ তৈরি হয়ে আছে যেটা আপনার শুভ জায়গাগুলোকে নষ্ট করছে, যেগুলোকে ঠিক করতে হবে। তো এই মাঙ্গলিক একটা আমরা জানি যে যদি লগ্ন থেকে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম আর দ্বাদশ এই ঘরগুলোতে যদি মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক দোষ করে। এবার শুধু লগ্ন থেকে নয়, আপনাকে রাশিচক্র থেকেও দেখতে হবে, চন্দ্র থেকে, যদি চন্দ্র থেকেও এই ঘরগুলোতে বসে তাহলেও কিন্তু সেটা মাঙ্গলিকের প্রভাব দেবে। আবার এই মাঙ্গলিকের 3 রকমের প্রকারভেদ হয়। একটা হচ্ছে নর্মাল যে মাঙ্গলিক সেটা, দ্বিতীয় হয় দ্বিবল মাঙ্গলিক বা ডাবল মাঙ্গলিক যেটা, আর একটা ট্রিপল বা ত্রিবল মাঙ্গলিক। তো এই 3টে কিন্তু মাঙ্গলিকের প্রভাব হয়। তো প্রথম মাঙ্গলিক যেটা নর্মাল 1, 4, 7, 8 বা দ্বাদশে বসে আছে মঙ্গল কোনো নর্মাল ঘরে, ঠিক আছে? যদি সেই মঙ্গল কর্কটে বসে থাকে তাহলে কিন্তু সেটা দ্বিবল, কারণ কর্কট হচ্ছে মঙ্গলের নিচস্থ ঘর, সেখানে যদি নিচস্থ ডিগ্রি পেয়ে যায় তাহলে কিন্তু সেই মাঙ্গলিকটা মানে আরও বেশি জোরালো মাঙ্গলিক, সেটা আরও প্রবলেম করে দেবে। এবার ধরুন কর্কটে বসে আছে, আবার সঙ্গে কোনো পাপগ্রহ রবি ছাড়া অন্যান্য যদি রাহু, কেতু, শনি এ ধরনের যদি কিছু থাকে তাহলে কিন্তু মানে সেটা ত্রিবল বা ট্রিপল মাঙ্গলিক সেটা, মানে সেগুলো কিন্তু মানে একদম লাইফটাকে শেষ করে দিতে পারে বিভিন্নভাবে, যে ঘরে বসবে সেই পজিশন থেকে, সে আর্থিক জায়গা হোক, বিবাহিত জীবন হোক, পারিবারিক জীবন হোক, মান সম্মান, মনের জায়গা, সব জায়গা থেকে কিন্তু ভোগাতে পারে যদি এরকম মাঙ্গলিকের ডবল আর ট্রিপলটা যদি চলে আসে। তো অবশ্যই সেগুলো থেকে সচেতন হন, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ঠিক করুন যে আপনার মাঙ্গলিকটা কী প্রকারের, যদি ঠিকমতো জানা যায় সেটা সমাধান করা সম্ভব। একদম ঠিক, যেমনভাবে একজন আবহাওয়াবিদ আপনাকে বলে দিতে পারেন যে আমাদের কেমন আবহাওয়া মানে আগামী দিনে হতে পারে, তেমনিভাবেই একজন সুদক্ষ জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষানব গৌরবের মতন একজন ব্যক্তিত্বর কাছে আসতেই হবে যিনি এইগুলোর পূর্বাভাস দিয়ে তার যে সংশোধনের জায়গাটা বলে দেবেন। সেটা যদি আপনারা করতে পারেন নিশ্চয়ই আপনারা সকলে ভালো থাকবেন, এবং আপনারা যাতে ভালো থাকেন তারই সর্বরকম চেষ্টা আমরা করে থাকি, এই অনুষ্ঠান করে থাকেন আর জ্যোতিষানব গৌরব করে থাকেন। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।